ছুরি থাকবে মাইনার্স কমিটির অন্যতম আরেকজন সদস্য শ্রী অভিজিৎ ঘোষ এসে উপস্থিত হয়েছেন। ওনাকে মঞ্চে ওনার আসন গ্রহণ করার জন্য স্বেচ্ছাসেবিকাদের বলবো অভিজিৎ ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তাদেরকে অনুরোধ করবো এগিয়ে গিয়ে প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে আজকের এই রাজ্য সম্মেলনের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনায়।
ধন্যবাদ সকলকে। অনুরোধ, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি দয়া করে আপনারা বাইরে গিয়ে যে জেলা ভিত্তিক টেবিল রয়েছে ওখানে রেজিস্ট্রেশন করে নিন। একটি সংশোধনী, তবলায় যিনি সংগ্রহ করেছেন উদ্বোধনী সঙ্গীতে নারায়ণ বিশ্বাসের পরিবর্তে অনুরোধ করব একটু উঠে দাঁড়িয়ে আমরা শহীদ শান্তনু ভৌমিক এবং শহীদ সুজিত দত্ত ভৌমিকের স্মৃতিযাত্রার প্রতি সমবেদনা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব। থেকে একজন করে শহীদ শান্তনু ভৌমিক এবং শহীদ সুজিত দত্ত ভৌমিকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য আমাদের সভাপতি মণ্ডলী এবং মাইনার্স কমিটির যারা সদস্যরা রয়েছেন সম্মানিত, তারা প্রত্যেকেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন সুজিত দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে। পাশাপাশি আমি অনুরোধ করব প্রত্যেক জেলার একজন করে প্রতিনিধি আপনারা তৈরি থাকবেন শহীদ সুজিত দত্ত ভৌমিক এবং শহীদ শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য। দশটি দাবিকে সামনে রেখে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলন কর্মরত সাংবাদিকদের ওপর দৈহিক নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। শান্তনু ও সুদীপ হত্যাকাণ্ডের তদন্ত ত্বরান্বিত করতে হবে। শান্তনু ও সুদীপের প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে। অ্যাক্রেডিটেশন কার্ডের সংখ্যা বাড়াতে হবে। সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষিত করতে হবে। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। কর্মরত গৃহহীন সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করতে হবে। প্রেস জ্যাকেট দিতে হবে। রাজ্যে একটি মিডিয়া একাডেমি স্থাপন করতে হবে। এবং দশম এবং যে শেষ দাবি, রাজ্যের ভাষাগত বিন্যাসের প্রেক্ষিতে সকল অংশের সাংবাদিকদের প্রয়োজন অনুযায়ী কর্কট ভাষা শিক্ষা। এই 10টি দাবিকে সামনে রেখে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলন। আমাদের দুই সহকর্মী শহীদ সুদীপ দত্ত ভৌমিক এবং শহীদ শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা তাদের আরও একবার স্মরণ করে নিচ্ছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা শহীদ হয়েছিলেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জয় পাল মহোদয়, জয়ন্ত ভট্টাচার্য মহোদয়, সেবক ভট্টাচার্য মহোদয়, দীপক বরজ মহোদয়, আমি প্রিয়ব্রত তলাপাত্র মহোদয়কে বলছি মঞ্চে আসার জন্য। প্রিয়ব্রত তলাপাত্র মহোদয়। উপস্থিত সারা রাজ্য থেকে সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি প্রথম রাজ্য সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আজকে সকালে আমার ভাষণ দেওয়ার কথা নয়, ভাষণ দেওয়ার আমার মূল পর্ব বিকেলে। আমি জাস্ট আপনাদের একটু সম্ভাষণ করে আমি সমাপ্ত করব। এখানে আসার কথা ছিল সকালবেলা রাজ্যের মাননীয় আইনমন্ত্রী, আইন ও শিক্ষামন্ত্রী, উনি একটা জরুরি কাজে মোহনপুর গেছেন, উনি আসছেন বলছেন। মেয়র উপস্থিত হওয়ার কথা ছিল, প্রাক্তন মেয়র, উনি হঠাৎ করে সকালে অসুস্থ হয়ে গেছেন, আমাকে ফোন করছিলেন।
আপনাদের সবাইকে আমি ফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা যখন ফোরামের নেতৃবৃন্দ যখন সারা রাজ্যে যখন আমরা ঘুরেছি, তখন দেখেছি আপনারা কিভাবে সাড়া দিয়েছেন, আমাদের কিভাবে আপ্যায়ন করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হয়তো আজকে এই কনভেনশনে অনেক ত্রুটি থেকে যাবে, কারণ এখন পর্যন্ত যা আমাদের কাছে খবর 350 উপর রেজিস্ট্রেশন হয়েছে। বেলা একটু বাড়ার সাথে সাথে 450 থেকে 500 ডেলিগেট এই মঞ্চে থাকবেন। সেকেন্ড হাফে থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেখানে আপনারা খোলামেলা কথা বলতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো বক্তব্য থাকে, আলোচনা করতে পারবেন। উনিও বলবেন সাংবাদিকদের জন্য কি কি করা হয়েছে বা হবে আগামী দিনে। আমি আপনাদের আবারও ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাই। বিস্তারিত আলোচনা আমি দ্বিতীয় পর্বে করব। কিভাবে প্রেস ক্লাবের নির্বাচন এবার হয়েছিল, কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে এবং কি কি পদক্ষেপ আমরা সাংবাদিকদের জন্য করেছি, এবং আজকের উপস্থিতির হার দেখে, সংখ্যা দেখে আমরা নিশ্চিত যে রাজ্যের যত সাংবাদিক আছেন প্রায় 80 থেকে 90% এই ফোরামের সাথে আছেন, আমাদের সাথে আছেন। আমরা আজকে ফোরাম থেকে নতুন কমিটি গঠন হবে, রাজ্যব্যাপী একটা কমিটি গঠন হবে। আগামী দিনেও আমরা অতীত দিনে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও আমরা ফোরামের নেতৃবৃন্দ আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে থাকব। একটা কথা বলতে পারি যে মহকুমা স্তরে যারা আছেন বা আগরতলা স্তরে যারা আছেন তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা করিনি। যে জ্যাকেট পরে আগরতলা সাংবাদিক কাজ করেন, সেই জ্যাকেট পরে ধর্মনগরের সাংবাদিকও কাজ করেন, সাপ্রিমের সাংবাদিকও কাজ করেন, একই জ্যাকেট, কোনো ডিফারেন্স আমরা করিনি। আরেকটা আশ্বাস আপনাদের দিচ্ছি, যারা আপনারা জ্যাকেট পাননি প্রত্যেকটা লোক জ্যাকেট পাবেন, একজন লোকও বাদ যাবে না। আমি আশ্বাস আপনাদের কাছে দিচ্ছি। আপনারা জানেন আমরা যা বলি তা আমরা করি, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর একজন সাংবাদিক যদি আক্রান্ত হন, ফোরাম সবার আগে আপনাদের কাছে যাবে, নিশ্চিত মনে থাকতে পারেন। বিস্তারিত আলোচনা আমি দ্বিতীয় পর্বে করব। এবার আমি বলবো যে পরবর্তী দিনে বক্তব্য রাখবেন সঞ্চালককে নাম বলার জন্য। ধন্যবাদ শ্রী প্রণব সরকার মহাশয়কে আজকের এই রাজ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণ রাখার জন্য। এখন গঠনতন্ত্রের প্রস্তাব ও প্রতিবেদন উপস্থাপন করবেন শ্রী সেবক ভট্টাচার্য মহাশয়। গঠনতন্ত্রের প্রস্তাব ও প্রতিবেদনের উপস্থাপন করবেন শ্রী সেবক ভট্টাচার্য মহাশয়। আজকে ত্রিপুরা রাজ্যের সংবাদ মাধ্যমের ইতিহাসে যে সর্ববৃহৎ সংগঠনটি তৈরি হতে যাচ্ছে, এই সর্ববৃহৎ সংগঠনের মানে FDPMC, মানে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি। এই FDPMCর প্রথম রাজ্য সম্মেলনে মঞ্চে উপবিষ্ট অবশিষ্ট সভাপতি মণ্ডলীর সদস্যরা যারা রয়েছেন, শ্রদ্ধেয় সঞ্জয় পাল, শ্রদ্ধেয় জয়ন্ত ভট্টাচার্য, বন্ধুবর প্রণব সরকার, অতিথি হিসেবে উপস্থিত আছেন এ রাজ্যের দীর্ঘদিনের পোড় খাওয়া সাংবাদিক, সম্পাদক প্রিয়ব্রত তলাপাত্র মহোদয়, উপস্থিত আছেন আমাদের বন্ধু প্রতিম সংগঠন
হকার্স ইউনিয়ন, যারা প্রতিদিন প্রভাতে সংবাদপত্র রাজ্যের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন, সেই সংগঠনের নেতৃত্ব দীপক বরজ আমরা প্রতিনিধি হিসেবে নয়, আমরা আমন্ত্রণ জানিয়েছি গেস্ট হিসেবে। মঞ্চে উপবিষ্ট মাইনরস কমিটির বন্ধুরা এবং মঞ্চের সামনে এই ঐতিহাসিক সংবাদ জগতের সংগঠন এফডিপিএমসির প্রথম রাজ্য সম্মেলনের প্রতিনিধিরা, যারা বিভিন্ন জেলা থেকে এসছেন, বিভিন্ন মহকুমা থেকে এসছেন, আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ অভিবাদন জানাচ্ছি। এখন পর্যন্ত প্রণববাবু বলেছেন, এই মুহূর্তের যে খবর আসলো, 450 রেজিস্ট্রেশন হয়েছে ইতিমধ্যেই। আমাদের কাছে এই মুহূর্তে খবর এসছে উদয়পুর থেকে 40 জন তারা রওনা হয়েছে, রাস্তায় আছেন। বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে এখনো রাস্তায় আছেন, এসে পৌঁছতে পারেননি, সেই সংখ্যাটা ধরলে 500-র উপর যাবে। ত্রিপুরা রাজ্যের সংবাদ জগতের ইতিহাসে এরকম কনফারেন্স এর আগে কোনোদিন হয়নি। এবার কনফারেন্সটা কেন? প্রথমত বিষয় হচ্ছে, আপনারা যারা আছেন বা রাজ্যের মানুষ যারা আছেন, এফডিপিএমসি নাম 3-4 মাস আগেও শুনেননি। হঠাৎ করে এফডিপিএমসি কেন? কারণ আমরা সবাই মিলে এমন একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম, যেই সংগঠনটা তৈরি করেছিলেন প্রয়াত শ্রদ্ধেয় ভূপেন দত্ত ভৌমিক মহোদয়, যার নামে আমরা আজকের সম্মেলনের মঞ্চ নামাঙ্কিত করেছি, যার চেয়ারম্যান ছিলেন আজকে যিনি বসে আছেন মঞ্চে, প্রিয়ব্রত তলাপাত্র, ওনার শ্রদ্ধেয় পিতা কমলারঞ্জন তলাপাত্র। সম্পাদক ছিলেন প্রণব সরকার, জয়ন্ত ভট্টাচার্য। কিন্তু কোনো এক জানা বা অজানা কারণে হঠাৎ করে আমাদেরকে অধিকাংশকে বাদ দিয়ে, কি কারণে বাদ দেওয়া হলো এই বিষয়গুলো আমরা জানি না। আস্তে আস্তে গিয়ে দেখা গেল কোথাও রাজনৈতিক স্বার্থ, কোথাও ব্যক্তি স্বার্থ, সমস্ত কিছু মিলে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। একবারের জন্য আমাদেরকে ডাকা হয়নি। এবং বিশেষ করে আগরতলা প্রেস ক্লাব নির্বাচনের প্রাক মুহূর্তে যাদেরকে ডাকা হয়নি, যারা আগরতলা প্রেস ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা, যা সংবাদ মাধ্যমের সাথে, এই রাজ্যের মানুষের সাথে কোনোভাবে সঙ্গতিপূর্ণ না। টার্গেট ছিল প্রেস ক্লাবটাকে দখল করা। যদিও এই ধরনের টার্গেটগুলো হচ্ছে, বা যেই ধরনের মুভমেন্টের কথা বলছে, এগুলো হচ্ছে হাতিকা দেখানে वाले দাঁত। হাতির দেখানোওয়ালা দাঁত হচ্ছে একটা, বাইরে দিয়ে বেরিয়ে থাকে, আর খানেওয়ালা দাঁত কিন্তু আরেকটা। কিন্তু সংবাদ জগতের অনেক সিনিয়র মানুষ ওইদিকে আছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে তাদের কথা আমরা বলি, তাদেরকে অসম্মানিত করতে চাই না। কিন্তু বারংবার
নানাবিধ কুশব্দ ইউজ করে আমাদেরকে অপমানিত অসম্মানিত করছে প্রতিদিন আমাদের সিনিয়ররা একাংশে। আমরা তাদের বিরুদ্ধে একটাও অসম্মানজনক কথা আমরা ব্যবহার করিনি। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দেখলাম সংবাদ জগতের মুভমেন্টটা রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থে চলে যাচ্ছে, তখন দাঁড়িয়ে বাধ্য হয়ে আমরা এফডিপিএমসি করি আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনের আগে। আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনের আগে এফডিপিএমসি মানে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি, আমরা নির্বাচনের স্লোগান দিয়েছিলাম। আমরা একবারও বলিনি প্রণব সরকারকে ভোট দিন, আমাদের প্যানেলের যারা যারা আছে তাদেরকে ভোট দিন, দেবব্রত চক্রবর্তীকে ভোট দিন, রমাকান্তকে ভোট দিন, আমরা একবারও বলিনি, বা যারা যারা আছে। আমরা বলেছি বিপদে যারা সাথে পাই ভোটটা তারে দেব ভাই। সিম্পল একটা স্লোগান। ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের মধ্যে একটা সিংহভাগ অংশ হচ্ছে আগরতলা প্রেস ক্লাবের ভোটার। মূলত আগরতলায় থাকেন 288 জন, এর মধ্যে 284 জন ভোটদান করেছেন এবং তার মধ্যে মেজরিটি ফোরামের পক্ষে ভোট দিয়েছেন। প্রেস ক্লাবটা এফডিপিএমসির প্যানেলের দখলে গেছে। আমাদের খুব ইচ্ছে ছিল না যে প্রেস ক্লাবের ইলেকশনের পরেও এই সংগঠনটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সারা রাজ্য থেকে যেভাবে রিকোয়েস্ট গুলো আসতে শুরু করেছে যে না, এ রাজ্যের সাংবাদিকদের ম্যান্ডেট হচ্ছে এফডিপিএমসির পক্ষে, আগরতলা প্রেস ক্লাব ইলেকশন হচ্ছে তার প্রমাণ। সুতরাং রাজ্য ভিত্তিক সংগঠন তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, একটা রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্যব্যাপী সংগঠনটা বিস্তার ঘটাবে। এবার সংগঠন করতে গেলে মুখে মুখে তো সংগঠন হয় না। বা একটা রাজ্য সম্মেলন করলাম, এখানে এসে আমি দুটো কথা বললাম, আপনি দুটো কথা বললেন, তিনি দুটো কথা বললেন, এভাবে তো সম্মেলন হয় না, এখানে শেষ হয় না। একটা সংগঠন চলে নির্দিষ্ট কর্মসূচি কর্মনীতির মাধ্যমে। যেই কর্মনীতি তার গঠনতন্ত্রে লেখা থাকে। আমরা গঠনতন্ত্র তার কপি প্রত্যেক জেলায় সবার কাছে অনেকগুলো পেজ, এই গঠনতন্ত্রের কপি প্রত্যেক জেলায় 10টি করে আমরা দিয়ে দিয়েছি, বা জানি যদি কেউ না পেয়ে থাকেন নিয়ে নেবেন। গঠনতন্ত্রটা আজকেই আমরা ফাইনাল করব বিষয়টা এমন না। এখান থেকে একটা আজকের সম্মেলন থেকে গঠনতন্ত্র এটাকে ঠিকঠাক করার জন্য, পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য একটা কমিটি তৈরি হবে। এই কমিটি আপনাদের পরামর্শগুলো সম্মেলন মঞ্চেও আসতে পারে, পরেও আসতে পারে। এরপর জেলা সম্মেলন হবে অ্যাজ পার কনস্টিটিউশন আওয়ার। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেকটা জেলায় সম্মেলন হবে। সেই সম্মেলনেও আপনারা গঠনতন্ত্র নিয়ে আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন। তারপর উইদিন নেক্সট 6 মান্থ আমাদের এই টিম গঠনতন্ত্রের পূর্ণাঙ্গ চেহারা দেবে। আজকে বিকেলের মধ্যে এই সম্মেলন শেষ করতে হবে আমাদের। এই কারণে যতখানি বলা প্রয়োজন ঠিক ততখানি বলছি। প্রত্যেকটা জেলা থেকে আলোচনা করতে আসতে হবে। 5 মিনিট করে সময় পাবে প্রত্যেকটা জেলা। পশ্চিম জেলায় সাংবাদিক সংখ্যা বেশি, হয়তো তাদের জন্য 9 মিনিট থাকবে। আলোচনা করবেন, সবার আলোচনা আমাদের গেস্টরা রয়েছেন। সুতরাং গঠনতন্ত্র শুধু রিডিং পড়লে হাফ অ্যান আওয়ার সময় লাগবে। গঠনতন্ত্র সম্পর্কে শুধুমাত্র পলিসিটা বলি,
সম্পূর্ণভাবে অরাজনৈতিক সাংবাদিক সংগঠন, সংবাদকর্মী সংগঠন, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সংগঠন কাজ করবে। সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চাপিয়ে দিলাম কোনো বিষয়, এরকম হবে না। এই সংগঠনের মেম্বাররা যা ঠিক করবে তার প্রেক্ষিতেই সংগঠন চলবে, তার প্রেক্ষিতেই কমিটি তৈরি হবে, তার প্রেক্ষিতেই কর্মসূচি তৈরি হবে, তার প্রেক্ষিতেই আন্দোলন তৈরি হবে। গঠনতন্ত্রে মূলত এই জায়গাগুলো আছে। এবার প্রথম সম্মেলন, মূলত রাজ্য সম্মেলনের আগে জেলা সম্মেলন হবে, কিন্তু যেহেতু এবার প্রথম, আমরা রাজ্য সম্মেলনের পর জেলা সম্মেলন করব প্রথমবারের জন্য। এবার এই সম্মেলন মূলত কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে, কোন পরিপ্রেক্ষিতে আমরা এই সংগঠনটা করলাম, সংগঠনটা কি চায় এটা আপনাদের বললাম। কি চায় মানে গঠনতন্ত্রে কি আছে তার এট এ গ্ল্যান্স, ইন নাটশেল আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার রইল প্রতিবেদন। প্রতিবেদনের কপি সম্ভবত সবার হাতে দেওয়া আছে, রিডিং পড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। জানেন সবাই, খুব সংক্ষেপে আর 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করব। জানেন সবাই, সমাজ সভ্যতা যত এগিয়ে যাচ্ছে, যত ক্রমবিকাশ হচ্ছে, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের কাঠামো তত উন্নত হচ্ছে। আর যতই উন্নত হচ্ছে ততই মানুষের মধ্যে, জনগণের মধ্যে নাগরিকতা বোধ, স্বাধীনতা বোধ, সার্বভৌমত্বের বোধ প্রকট হচ্ছে। আর সংবাদ মাধ্যম হচ্ছে এমন একটা মাধ্যম রাষ্ট্র এবং জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। এই কথাগুলো বিস্তৃতভাবে প্রতিবেদনে লেখা আছে। পরে দিন যত যাচ্ছে আমরা বলি সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ আমরা কি প্রথম বললাম? আজকে থেকে 250 বছর আগে একজন আইরিশ দার্শনিক এডমন্ড বার্গ, নাম হয়তো অনেকেই শুনেছেন, জানেন হয়তো ওনার সম্পর্কে, যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি, ওনার অনেকগুলো বিখ্যাত কোটেশন আছে, যেখান থেকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এই জায়গাটা এসছে, সেই জায়গাটা হচ্ছে এডমন্ড বার্গ বিশ্বসেরা দার্শনিকদের মধ্যে অন্যতম। ওনার বিখ্যাত একটি কোটেশন, দেয়ার আর 3 estates in parliament, সংসদে 3টা স্তম্ভ আছে। But in the reporters gallery under, সাংবাদিকদের গ্যালারিটা দেখুন, আমি বলছি না, এডমন্ড বার্গ বলছে। There sits 4th estate, সেখানে বসে আছে চতুর্থ স্তম্ভ। Which is more important than
ফার দে অল, আমার কথা না, অ্যাডভান্স বার্গের কথা, যেই কথা থেকে গোটা বিশ্ব জানে গণতন্ত্রের যে তিনটা স্তম্ভ, সেই তিনটা স্তম্ভ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংবাদ মাধ্যম। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে, যতই সমাজ এগিয়েছে, যতই গণতন্ত্র এগিয়েছে, যতই রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হয়েছে, ততই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছে। ৭৫ সালের ঘটনা আমরা জানি। জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের কালো টুটি টিপে ধরা হয়েছিল। সম্প্রতি অতীতের ঘটনা আমরা জানি। ড্যানিয়েল পল, জেদে, গৌরী লঙ্কেশদের হত্যাকাণ্ড। আমরা জানি আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যে সুদীপ শান্তনু হত্যাকাণ্ড। আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে আমরা মনে করি, সাংবাদিকরা স্বচ্ছন্দে আছেন আমরা মনে করি। আজকেও ক্যামেরা দিয়ে রাস্তায় খুললেই, মাঠে ময়দানে ক্যামেরা খুললেই কিছু রাজনৈতিক মদত, কিছু মাফিয়া গ্যাং রক্তচক্ষু দিয়ে শাসায় আমাদের। আজকের প্রতিবেদনে অ্যাজ পার কনস্টিটিউশন আমরা প্রথমে রাজ্য কেন্দ্রে এবং জেলা সম্মেলনগুলোতে জেলাতে জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট আলাদা করে গঠন করব। যেখানে সাংবাদিকরা আক্রান্ত হবে সেই টিমকে সাথে সেই টিম অন্যান্যদের সাথে নিয়ে ছুটে যাবে। যারা আক্রমণকারী তাদেরকে কঠোর শাস্তি বিধানের জন্য প্রশাসনের কাছে আর্জি জানাবে মুভমেন্টের উপর। ছাড়া হবে না যারা সাংবাদিকদের উপর আক্রমণ সংঘটিত করবে, তাদেরকে এক চুল পরিমাণ জমি আমরা আজকে থেকে ছাড়ব। এবং আমাদের এই কথা যে বাস্তবসম্মত কথা, আমরা যা বলি তা করি, তার প্রমাণ হচ্ছে ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত যেখানে যেখানে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, আমরা এই ফোরামের নেতৃবৃন্দ, ফোরামের টিম, তখন ফোরাম নামে অভিহিত ছিল না, সবাই মিলে আমরা ছুটে গেছি। যারা ধর্মনগরে আছেন আপনারা জানেন, ধর্মনগরের সাংবাদিক যখন আক্রান্ত হয়েছিল তখন আমরা ছুটে গিয়েছিলাম। কৈলাসহরে যারা আছেন, জামাল ভাইরা জানেন, কৈলাসহরে যখন ইলেকট্রিক অফিসে আক্রমণ হয়েছে, সামনে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছিল, আমরা ছুটে গিয়েছিলাম। সাবরুমে যখন সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছিল আমরা ছুটে গিয়েছিলাম। বিলোনিয়াতে আমরা ছুটে গিয়েছিলাম। উদয়পুরে আমরা ছুটে গিয়েছিলাম। বিশালগড়ে আমরা ছুটে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে, একদিন খোয়াইতে আক্রমণ ঘটেছে, একই দিনে সাদেক মিয়ার উপর সোনামুড়াতে আক্রমণ ঘটেছে, ড্রাগ পেডেলার্সরা আক্রমণ করেছে। আমরা খোয়াই থেকে ডাইরেক্ট সোনামুড়া চলে গেছি, রাত্রি 12:30 পরে 1টা নাগাদ সোনামুড়া থেকে আমরা বের করেছি। সুতরাং ইতিহাস প্রমাণ করে আমরাই পাশে দাঁড়াই, আমরা শুধু বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকি না, আমরাই গিয়ে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়াই। এটাই ইতিহাস। এই ইতিহাসকে ভর করে আমরা আজকে এই জায়গাটা হলফ করে বলতে পারি, জার্নালিস্ট প্রোটেকশন টিম রাজ্যের প্রত্যেকটা জেলায় গঠিত হবে, রাজ্য কেন্দ্রে গঠিত হবে। যেখানেই সাংবাদিকরা আক্রান্ত হবে ছুটে যাবে এই জার্নালিস্ট প্রোটেকশন টিম। আমরা শুধু আক্রান্ত হব এরকম তো না ঘটনা, শুধু সার্বিকভাবে আমাদের যে মেধাগত বিষয় আছে, বৌদ্ধিক সত্তা আছে, সেই সত্তার বিকশিত করা দরকার, বিকাশ করা দরকার, উৎকর্ষ বৃদ্ধি করা দরকার। আজকের এই প্রতিবেদনে লেখা আছে, আমরা রাজ্য কেন্দ্রে বৌদ্ধিক বিকাশ টিম গঠন করব, যারা
আজকের সম্মেলন থেকেই বৌদ্ধিক বিকাশ টিম গঠন হবে, যারা সারা রাজ্যের সাংবাদিকদের সংবাদ কিভাবে করতে হয় সবাই জানে, তারপরে নিজেদের মধ্যে আলোচনা করে, যাকে স্টাডি সার্কেল নাম দিয়েছে, সেই প্ল্যানিং গুলো করে ওয়ার্কশপ করবে, রাজ্য সরকারের সাথে সাংগঠনিক উদ্যোগে ওয়ার্কশপ করবে, এবং এটা ধারাবাহিক, এটা কথার কথা না, আমরা ধারাবাহিকভাবে করবো। এটা বৌদ্ধিক বিকাশ টিম গঠিত হবে আজকের সময়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা বা নিজেরা অসুস্থ হয়ে বা পরিবারের কেউ কোনো অসুস্থ মানুষকে নিয়ে আগরতলায় আসেন চিকিৎসা করা। আগরতলায় এসে ব্যক্তিগত উদ্যোগে, কখনো প্রণব সরকার, কখনো অমোক, কখন সরজিৎ পাল, তখন তাদেরকে বা অন্যদেরকেও ব্যক্তিগত উদ্যোগে বলে আমরা প্রথমবারের মতো সারা রাজ্যের সাংবাদিক, আগরতলা শহর কি আগরতলা শহরের বাইরে, ধর্মনগর থেকে সাবল, আগরতলা শহরে যারা নিজেদের চিকিৎসা বা পরিবারের চিকিৎসার জন্য আগরতলা শহরে আসবেন, তাদেরকে জিবি হাসপাতাল হোক, আইজিএম হোক, টিএমসি হোক, কিংবা প্রাইভেট ডাক্তার দেখানোর বিষয় হোক, তাদেরকে সহায়তা করার জন্য আমরা আজকের সম্মেলন থেকে কুইক হেলথ কেয়ার টিম গঠন করব। কুইক হেলথ কেয়ার টিম শুধু রাজ্য কেন্দ্রে না, জেলাতেও গঠিত হবে কুইক হেলথ কেয়ার টিম, সাংবাদিকদের কাছে এই ফেসিলিটিটা তুলে দেওয়ার জন্য। এবং আমাদের কাছে আসার খবর হচ্ছে, তার আগে বলে নেই, গত পরশুদিন যখন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আগরতলার টিম, যে এটা আমরা করব, কাদেরকে রাখা যায়, ঠিক এই সময় খোয়ের আশিস চক্রবর্তী তার বাবাকে নিয়ে জিবি হসপিটালে ঢুকছেন, স্ট্রোক করেছে। শেখর ফোন করে দেব, মিটিং ছেড়ে আমাদের এই টিম ছুটে গেছে জিবি হসপিটালে। আজকে সকাল পর্যন্ত প্রত্যেকটা ট্রিটমেন্ট আইসিইউতে দেওয়া, ডাক্তারের সাথে কথা বলা, প্যাথোলজিক্যাল টেস্টগুলোকে তাড়াতাড়ি করিয়ে আনা, সেগুলো নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করা আমাদের টিম করেছে। বরাবরই করে থাকে, এবার একটা সাংগঠনিক উদ্যোগে কুইক হেলথ কেয়ার টিম এই কাজটা করবে। এবং আজকে সকালেই কুইক হেলথ কেয়ার টিমের অন্যতম সদস্য চুনি দেব, সে আমাকে ইনফর্ম করলো যে তারা অল ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশনের সাথে, গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছেন, সেই এটিসি দিয়ে তারা আগরতলা শহরের কয়েকজন ডাক্তার সিলেক্ট করে দেবেন। সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবার, তাদের কাছে যদি প্রাইভেট দেখান তাহলে তারা ভিজিটটাও নেবেন। এই ধরনের পরিকল্পনা নিয়ে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি এগিয়ে চলছে। আমরা যে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে আমাদের প্রতিবেদনে রেখেছি, ত্রিপুরা ভাষাগত দিক দিয়ে একটা বিশেষ অবস্থানে বিরাজ করছে, আপনারা সবাই জানেন। আমরা যারা ককবরক ভাষা জানি না, যখন এখানেও আজকে রেকর্ড সংখ্যক ককবরক ভাষাভাষী জার্নালিস্টরা বা সংবাদকর্মীরা এই সম্মেলন মঞ্চে উপস্থিত আছে, এবং এটা আমাদের দুর্ভাগ্য
আমরা যেমনভাবে বাংলায় কথা বলি, ওনারাও বাংলায় কথা বলেন, আমরা কিন্তু ককবরকে কথা বলতে পারি না। এই লজ্জা কিন্তু আমাদের করে করে খাওয়া উচিত। এফডিপিএমসি নিউ ইনিশিয়েটিভ নিচ্ছে এই মিডিয়া এরাতে যারা অককবরক ভাষাভাষী জার্নালিস্ট আছে তাদেরকে পালা করে ক্রমান্বয়ে ককবরক ভাষার প্রাথমিক জ্ঞান, যাতে আমরা গিয়ে ফিল্ডে গিয়ে সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে ককবরক ভাষাভাষী মানুষদের সাথে তার ভাষায় ন্যূনতম কথাটা বলে বা তার ভাষাটা ন্যূনতম ভাবে হলেও বুঝে তার মনের যন্ত্রণাটা, তার মনের ব্যথাটা আমরা বুঝতে পারি এবং সংবাদ আকারে প্রকাশ করতে পারি। এটা আমাদের নিউ ইনিশিয়েটিভ, ককবরক ভাষা শিক্ষা। মূলত এই বিষয়গুলোই আমাদের প্রতিবেদনে আছে। আমরা আশা করি আজকের সম্মেলন রাজ্যের বরেণ্য সাংবাদিকরা, ভূপেন দত্ত ভৌমিক থেকে শুরু করে যারা এই রাজ্যের সংবাদ জগতের ইতিহাসে দাগ রেখে গেছেন, তাদের ধারাবাহিকতাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবে এই সম্মেলন। রাজ্যের সিনিয়র সাংবাদিক অলোক ঘোষ মহোদয়কে বলবো মঞ্চে আসার জন্য। অলোক দা প্লিজ। পরিশেষে এই সম্মেলনে আপনারা যারা এসছেন, এখন পর্যন্ত আরো বাকি রয়ে গেছে ডেলিগেটস যারা রাস্তা অন দ্য ওয়েতে আছেন, আপনাদের সবাইকে সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে গঠনতন্ত্র উপস্থাপন এবং প্রতিবেদন উপস্থাপন সমাপ্ত করছি। ঘোষণা হচ্ছে এই, জেলা থেকে আলোচনা করবেন আপনারা। এই আলোচনা কে করবেন নামটা দিয়ে দেবেন। প্রত্যেকটা জেলা থেকে জেলা 5 মিনিট করে সময় পাবেন, নাম দিয়ে দেবেন। একজনও করতে পারে বা 5 মিনিটের মধ্যে দুজনও করতে পারে। পশ্চিম জেলা 9 মিনিট সময় পাবে, একাধিকও করতে পারে পশ্চিম জেলা। নামটা এক্ষুনি মঞ্চে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং সময় নষ্ট না করার করতে যে অলোক ঘোষণা করছে, পরবর্তী সময় দীপন্তবাবুও এই ঘোষণার কাজে যুক্ত হবেন। বরাবর এই মুহূর্তে যাকে আলোচনার জন্য ডাকছেন আপনারা, এরপরে কে আসবেন তার নামটা আগাম ঘোষণা করে দেবেন, যাতে রেডি হয়ে থাকা যায়, আপনারা যাতে মঞ্চের ঠিক সামনে চলে আসেন। কারণ অনেককে ট্রেনে বাড়ি ফিরতে হবে, সম্মেলনটা শেষ করতে হবে আমাদের। সবাই ভালো থাকবেন। নতুন বছর আসছে, 8-10-11 দিন পরেই নতুন বছর। নতুন বছর অন্তত করোনার যন্ত্রণা থেকে যাতে আমরা মুক্তি পাই, সেই কামনা তো থাকবেই। এ রাজ্যের সংবাদ মাধ্যম, এই রাজ্যের সংবাদ জগৎকে একটা উচ্চ শিখরে নিয়ে যাব আমরা সবাই মিলে। এই ড্রিম প্রত্যেকের থাকবে, এই প্রত্যাশাই আজকের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ শ্রী সেবক ভট্টাচার্য মহাশয়কে। সেবকবাবু যেমনটা বললেন, আপনারা অনুগ্রহ করে জেলা থেকে যারা এই প্রস্তাবিত প্রতিবেদনের খসড়া গঠনতন্ত্রের ওপর প্রতিনিধিমূলক আলোচনা করবেন, তারা আপনাদের নাম দয়া করে জেলা ভিত্তিক দিয়ে যান।
দক্ষিণ জেলা থেকে ডেলিগেটস বন্ধুরা, আমি একটা অনুরোধ রাখছি যে সাধারণত আমরা যখন মঞ্চে কথা বলি তখন মাননীয় সভাপতি মণ্ডলী মঞ্চে আসি এসব আমরা বলি, এটা একটা মানে একটা প্রথা, হ্যাঁ, এবং অবশ্যই সুন্দর প্রথা। কিন্তু যেহেতু এখানে অনেক ডেলিগেটস রয়েছেন, হ্যাঁ, এবং আমরা চাইব যে বেশি সংখ্যক ডেলিগেটস যাতে এখানে কথা বলতে পারেন, এর জন্য সবাইকে অনুরোধ রাখবো যে অ্যাড্রেস করার দরকার নেই, যে মাননীয় সভাপতি মণ্ডলী বা এরকম মঞ্চে আসি এগুলো বলার দরকার নেই। সরাসরি আপনাদের কথাগুলো এবং খুব স্পেসিফিকভাবে আপনাদের যে প্রস্তাবগুলো, হ্যাঁ, সেগুলো আপনারা বলে দেবেন। আর যদি প্রস্তাবগুলো একটা লিখিত আকারে বলার আগেই লিখে নিয়ে আসেন তাহলে সেটা এখানে জমা করে দেবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাড্রেস করার দরকার নেই। মঞ্চে যারা আছেন সভাপতি মণ্ডলী বা এরকম তাদেরকে অ্যাড্রেস করার দরকার নেই। সময় বাঁচানোর জন্য আমরা এই প্রচেষ্টাটা নিচ্ছি আর কি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহাশয়কে ওনার মূল্যবান এই প্রস্তাবটির জন্য। প্রতিনিধিমূলক আলোচনা হবে, কিন্তু তার আগে এখন প্রস্তাব উত্থাপন। প্রথমে সংবাদ মাধ্যমের গণতন্ত্র সুরক্ষিত রাখার প্রস্তাব উত্থাপন করবেন শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী। সংবাদ মাধ্যমের গণতন্ত্র সুরক্ষিত রাখার উপর প্রস্তাব উত্থাপন করবেন শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী। প্রসেনজিৎ চক্রবর্তীকে অনুরোধ করব এসে ওনার যে প্রস্তাব উত্থাপনের বিষয়টি সেটি উনি উত্থাপন করুন। এফডিপিএমসি আয়োজিত রাজ্যের সাংবাদিক ও সংবাদকর্মীদের সর্ববৃহৎ সম্মেলন মঞ্চে উপস্থিত সবাইকে ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের সবাইকে আমার অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমরা এটাকে সর্ববৃহৎ সম্মেলন বলছি কারণ এখন পর্যন্ত নথিভুক্ত প্রতিনিধির সংখ্যা 450, যা গত দিনের সমস্ত সম্মেলনকে ছাপিয়ে গেছে। আপনারা জানেন যে কিছু দাবি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। দাবিগুলো হলো কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের উপর দৈহিক নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে, সুদীপ ও শান্তনু হত্যাকাণ্ডের তদন্ত ত্বরান্বিত করতে হবে ও প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে হবে ও গ্রেপ্তার করতে হবে। মিডিয়া এক্রিডিটেশন কার্ডের সংখ্যা বাড়াতে হবে যাতে রাজ্যের সাংবাদিকরা আরো বেশি করে এক্রিডিটেশন কার্ড পেতে পারে। সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষিত করতে হবে কারণ স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। কর্মরত গৃহহীন সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। রাজ্যের সকল কর্মরত সাংবাদিকদের প্রেস জ্যাকেট দিতে হবে। সাংবাদিক ও সংবাদকর্মীদের মেধাজাত উৎকর্ষতা বৃদ্ধিতে রাজ্যের সমস্ত জেলায় নিয়মিত কর্মশালার আয়োজন করতে হবে। রাজ্যের সকল সংবাদকর্মীদের জন্য 10 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা ব্যবস্থা করতে হবে। রাজ্যের সকল জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য আধুনিক মানের প্রেস ক্লাব তৈরি করে দিতে হবে সমস্ত জেলায়। রাজ্যের কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের চাকরি সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। ফোরাম সামনের দিনে এই দাবিগুলোকে নিয়ে এগিয়ে যাবে এবং আশা করব আপনারাও আমাদের সাথে থাকবেন। সবাইকে আবারও অভিনন্দন ও নমস্কার। ধন্যবাদ রমাকান্ত দাকে। এবার সংবাদ মাধ্যমের গণতন্ত্র সুরক্ষিত রাখার উপর প্রস্তাব উত্থাপন করবেন শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী। নমস্কার। আজকের এই সম্মেলনে মঞ্চে উপস্থিত ত্রিপুরার সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গকে এবং ফোরামের ডাকে সাড়া দিয়ে রাজ্যের দূরদূরান্ত থেকে ছুটে আসা মিডিয়া জগতের সকল প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমি ফোরাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে সংবাদ মাধ্যমের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার বিষয়ে প্রস্তাব রাখার সুযোগ করে দেওয়ার জন্য। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই স্বাধীন মত প্রকাশের অধিকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গণতন্ত্র সুস্থ ও সুরক্ষিত থাকে যখন সংবাদ মাধ্যমের মত প্রকাশের অধিকারের উপর কোনো রকম আঘাত আসে না। জনসাধারণের মুখ হয়ে কথা বলে সংবাদ মাধ্যম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাক স্বাধীনতা হাইজ্যাক করার একটা অপচেষ্টা হয়ে থাকে, যা অনেক সময় সংবাদ মাধ্যমের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে নাগরিকদের প্রতি সংবাদ মাধ্যমকে তার দায়বদ্ধতা এবং নিরপেক্ষ ভূমিকা পালনের ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখা উচিত। তাই সব দিক বিবেচনায় রেখে আজকের এই সম্মেলন থেকে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি সংবাদ মাধ্যমের গণতান্ত্রিক অধিকার সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করার জন্য প্রস্তাব রাখছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রসেনজিৎ চক্রবর্তীকে। এবার সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর আক্রমণের নিন্দা প্রস্তাব এবং শান্তনু সুদীপ হত্যাকাণ্ডের তদন্ত কার্য ত্বরান্বিত করার দাবিতে প্রস্তাব উত্থাপন করবেন শ্রী অভিজিৎ ঘোষ। মঞ্চে উপবিষ্ট এই রাজ্যের সিনিয়র সাংবাদিকরা এবং মঞ্চের সামনে থাকা আমার সমস্ত কলিগদের নতুন ইংরেজি বৎসরের আগাম শুভেচ্ছা জানাই। আমার বিষয় হচ্ছে রাজ্যে কর্মরত যে সাংবাদিকরা কাজ করছেন তারা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, এই আক্রমণ যেন বন্ধ হয়। পাশাপাশি হচ্ছে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকে সেই তাদের যে তদন্ত সিবিআই যে তদন্ত করছে সেটা যেন দ্রুত সে তদন্ত প্রক্রিয়া শেষ করে এবং অভিযুক্ত যারা তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আপনারা সবাই জানেন যে রাত যত গভীর হয় ভোর ততই কাছে আসে, এটা চিরন্তন সত্য। দেশ যত এগুচ্ছে সংবাদ সংগ্রহের ঝুঁকি ততই বাড়ছে। ড্যানিয়েল পল, গৌতম ঘোষ, জেলে থেকে শুরু করে গৌরী লঙ্কেশের নির্ভীক সাংবাদিকতার জন্যই তারা কিন্তু খুন হয়েছে। অর্থাৎ তারা নির্ভীক সাংবাদিকতার জন্যই তাদেরকে দুষ্কৃতীরা খুন করেছে। একথা প্রত্যেকেই আমরা জানি। ঠিক একইভাবে এই রাজ্যে কালে কালে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, যে এই ঘটনাও বাস্তব। যে রাজ্যে আমরা দেখেছি যে দুইজন সাংবাদিক খুন হয়েছে, তারপরেও এই রাজ্যের সাংবাদিকদের উপর আক্রমণ এখনও কমেনি, বরং এইটাও ধারাবাহিকভাবেই চলে আসছে। রাজধানী থেকে শুরু করে মফস্বল প্রতিটা জায়গাতেই রাজনৈতিক দুষ্কৃতি থেকে শুরু করে অসাধু ব্যবসায়ী এবং ঘুষখোর সরকারি কর্মচারী থেকে শুরু করে দাগি অপরাধী প্রত্যেকের রোষামলে পড়তে হয় সাংবাদিকদের। এবং বিভিন্ন সময় আমরা এই ধরনের খবর আমরা শুনতে পাই এবং দেখতে পাই। পাশাপাশি হচ্ছে যে আমরা দেখছি যে সাংবাদিকরা যখন আক্রান্ত হচ্ছে তখন আমরা থানায় মামলা করছি, কিন্তু বাস্তব অর্থে তা থেকে কিন্তু এখন পর্যন্ত যে সাংবাদিকদের আক্রমণ করার কারণে যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় তাদের এখন পর্যন্ত শাস্তি হয়েছে কিনা কোনো ধরনের, বা 3 থেকে 6 মাস তারা সাজা পেয়েছে কিনা, জেলে থেকেছে কিনা, অদূর ভবিষ্যৎ থেকে আজ পর্যন্ত অন্তত আমার জানা নেই। এই রাজ্যে এই ইতিহাস এখন পর্যন্ত আমার জানা নেই যে কোনো ধরনের ঘটনা ঘটেছে, সাংবাদিকদের আক্রমণ করেছে বা সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, এরপর
অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেছে বা পরবর্তী সময় বিচার প্রক্রিয়ার শেষে তাদের শাস্তি হয়েছে। তার পেছনে অবশ্যই প্রথম কারণ হচ্ছে পুলিশ প্রতিটা ক্ষেত্রে লঘু দ্বারা মামলা লিপিবদ্ধ করে এবং তদন্ত শেষ করে তারা উরপালি চার্জশিট জমা দেয় আদালতে। তো সুতরাং আদালতের কিছু করার থাকে না। দুর্বল তদন্ত প্রক্রিয়ার কারণেই সাংবাদিকদের উপর যারা আক্রমণ করে, যে সমস্ত দুষ্কৃতীরা থাকে, তারা বারবার আইনের মারপেচ থেকে তারা বেঁচে যায়। গত 3 বছরে এই রাজ্যে কম করেও 15 থেকে 20 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে, এটা আমরা জানি। কিন্তু এই সময়ের মধ্যেও কিন্তু কোনো ধরনের যারা আক্রমণ করেছে, যারা সাংবাদিকরা আক্রমণ করেছে, যে অপরাধীরা, তাদের কোনো ধরনের সাজা হয়নি এই রাজ্যে। আমি আবারও বলছি, আমার যদি ভুল হয়ে থাকে, যে অন্তত আমার জানা নেই যে কারো জেল হয়েছে অন্তত 6 মাসের জন্য। সাংবাদিক আক্রান্ত হওয়া মানেই এই সমাজ কলুষিত হওয়া। তাই এই সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ হওয়া অবশ্যই একান্ত প্রয়োজন। এবং আইন অনুযায়ী যদি পুলিশ ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের প্রত্যেকের একসঙ্গে এসে, এক ছাতার তলে এসে তার তীব্র প্রতিবাদ করতে হবে এবং তারপরেই আমরা উপযুক্ত বিচার পেতে পারি। তার জন্য অবশ্যই এই ফোরাম, আমাদের এই আজকে যে কনভেনশন হচ্ছে, সেই ফোরাম একটা বড় মঞ্চ এবং সেই মঞ্চে একই ছাতার তলে থেকে আমরা সেটা প্রটেস্ট করতে পারি এবং তার অবশ্যই আমরা তার রেজাল্টও পাবো। এবং সঙ্গে সঙ্গে যে আমাদের একটা জনমত ক্রিয়েট করা দরকার, আমাদের যে আন্দোলন করবো এবং জনমত ক্রিয়েট করা দরকার। অবশ্যই লোকজন, অন্যান্য লোকজন, আমাদের পেশার বাইরে অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের লোকজন আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই তারপর আমাদের সেই আন্দোলন আরও বেশি শক্তিশালী হবে। এই কারণে পাশাপাশি আজকের এই সম্মেলনে উল্লেখিত রাজ্য এবং কেন্দ্র এবং জেলাভিত্তিক জার্নালিস্ট প্রোটেকশন টিম যে গঠন হবে এবং যেটা ঘোষণা দিয়েছেন যে আমাদের কনভেনার সেবক ভট্টাচার্য, এবং সেই দিক থেকে বলতে পারি যে সেই জার্নালিস্ট প্রোটেকশন টিম যে গঠিত হবে এবং সেই জার্নালিস্ট প্রোটেকশন টিম আগামী দিনে রাজ্যের সমস্ত সাংবাদিকরা যখন কোনো জায়গাতে আক্রান্ত হবে এবং তাদের জন্য সেই টিম ঝাঁপিয়ে পড়বে এবং তারা যে সাংবাদিকদের যারা আক্রমণ করেছে বা যারা অভিযুক্ত যারা, এবং তাদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতি মুহূর্তে তারা লড়াই করবে এবং আমার বিশ্বাস সেটা যথেষ্ট সফল হবে। এবং পাশাপাশি যে বিষয়টা যে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিককে ফোন করা হয়েছে, আমি এর আগেও বলেছি, এবং এই মামলা এখন সিবিআই তদন্ত করছে এবং সিবিআই যেন দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা অভিযুক্ত রয়েছে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেয় এবং তার জন্য আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। এবং এই আজকের যে কনভেনশন, এই সম্মেলন থেকে আবারও আমরা প্রত্যেকে মিলে সেই দাবি তুলব যেন খুব শীঘ্রই সিবিআই সেই তদন্ত প্রক্রিয়া শেষ করে শান্তনু এবং সুদীপের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি ঘোষণা করে। নমস্কার। ধন্যবাদ শ্রী অভিজিৎ ঘোষকে।